শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ, তারা বিভিন্ন সময় দিল্লির সঙ্গে তাদের সম্পর্ক ভালো শুধুমাত্র এই কারণেই, নাকি আরো গভীর কোনো কারণ রয়েছে? এটার সাথে আমি মনে করি না কোনো সম্পর্ক আছে। যে ধরেন এই শেখ হাসিনা বা ভারতের সাথে এই ভারত বিরোধিতার রাজনীতি তো শেখ হাসিনার সাথে সম্পর্কিতই না। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এসেছেন 80-র দশকে। তার বঙ্গবন্ধু 75-এ মারা যাবার পর একটা দীর্ঘ সময় শূন্য তারপর এসছে। খালেদা জিয়ার সময় আমরা দেখেছি যে খালেদা জিয়ার সরকার কিন্তু দিল্লির সঙ্গে শত্রুতায় যেতে চায়নি কখনো। না, আপনি দেখেন এই ভারত বিরোধিতার যে রাজনীতি, আমাদের মুক্তিযুদ্ধের সময়ও মুক্তিযোদ্ধাদেরকে বলা হতো ভারতের চর, ভারতের দালাল। অর্থাৎ যারাই এই বাংলাদেশকে একটা ধর্মভিত্তিক উগ্র বাংলাদেশ থেকে আলাদাভাবে দেখার চেষ্টা করেছে, এটা 47-এ দেশভাগের পর থেকেই কিন্তু এই পূর্ববঙ্গ মানে আমাদের যে মানে বাংলাদেশ বাংলা, সেই অংশের যারাই নেতা নেতৃত্ব দিয়েছে, সংস্কৃতি কর্মী, রাজনৈতিক কর্মী, যারা একটা সেকুলার বাংলাদেশ চেয়েছে, একটা আধুনিক বাংলাদেশ চেয়েছে, মৌলবাদী বা উগ্রবাদী রাজনীতির বাইরে, তাদের প্রত্যেককেই কিন্তু বলা হয়েছে ভারতের চর। সো এই ভারত বিরোধী যে রাজনীতি মৌলবাদীদের, বিশেষ করে উগ্র ধর্মীয় মৌলবাদীদের বাংলাদেশের, এটা একটা পুরনো কার্ড। তারা ধরেন ওই এক হলো এটা, আর দ্বিতীয় হলো বলবে যারাই প্রোগ্রেসিভ রাজনীতি বলবে ও ধর্মের বিরুদ্ধে। সো এই দুটো কার্ড দিয়ে কিন্তু তারা সবসময় স্বাধীনতার বিরোধিতাও এই দুটো কার্ড দিয়ে করেছে। আপনি এই ঘটনার দায়টা কার? এটার দায় আসলে একক কোনো ব্যক্তির না। এই দায় সামগ্রিকভাবে যদি বলি, এটা বাংলাদেশের সবারই দায়, আমারও দায়। তবে সবচেয়ে বেশি দায় আমি মনে করি যে আমাদের যারা রাজনীতিবিদ ছিলেন তাদের। কারণ ধরেন রাষ্ট্র পরিবর্তনের দায় তো আর সব সাধারণ মানুষের না, তাই না? রাষ্ট্রের যে মৌলিক পরিবর্তন, রাজনীতিবিদরা সুযোগ না পেলে সেটা ভিন্ন ব্যাপার ছিল, কিন্তু রাজনীতিবিদরা বারবার কিন্তু সুযোগ পেয়েছে। আপনি দেখেন দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু দেশ করেছেন, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, সে কারণে আর উনি ক্ষমতায় ছিলেনও খুব অল্প সময়, 3 বছর। তারপরে আবার কিন্তু মৌলবাদীরা তাকে হত্যা করে রাষ্ট্র দখল করে নেয় বাংলাদেশ। তারপর আবারও যখন গণতন্ত্র ফিরে আসে 90-এর দশকে, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, তারপর আবার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তারপর আবার খালেদা জিয়া এসছে, এবং সর্বশেষ 15 বছর শেখ হাসিনা একটানা ক্ষমতায় ছিলেন। সুতরাং এই যে রাজনীতিবিদদের যে দায়িত্বটা ছিল, যে এই দেশকে একটা মুক্তিযুদ্ধের চিন্তার ভিত্তিতে, মৌলনীতিতে, বাংলাদেশের একটা মৌলনীতি আছে 72-এর সংবিধান, সেই 72-এর সংবিধানে যেভাবে লিখিত যে একটা ধর্মীয় উগ্রতা মুক্ত, একটা ধর্মনিরপেক্ষ একটা বাংলাদেশ, যেটা সাম্য, মর্যাদা এবং মানুষের উপর, ডিগনিটির উপর প্রতিষ্ঠিত হবে, সেই জিনিসটা কিন্তু প্রতিষ্ঠা করতে পারেনি রাজনীতিরা। তারা বারবার সুযোগ পেয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন অতি সম্প্রতি ভিডিও বার্তায় যে তিনি ফিরবেন, এবং তিনি যারা এই সময়কালের মধ্যে যারা নিহত হয়েছেন তাদের শহীদ বলে আখ্যা দিয়েছেন। আমার এখানে প্রশ্ন, যে আপনার কি মনে হয় শেখ হাসিনার অদূর ভবিষ্যতে ফেরার মতো পরিস্থিতি আদৌ বাংলাদেশে আছে? আপনি যখন দেশ ছেড়েছেন তখন আপনি কি ফিল করেছেন? আমি মনে করি যে এখানে ব্যক্তি শেখ হাসিনা মুখ্য ব্যাপার না। বাংলাদেশ এটা রক্ত দিয়ে স্বাধীন হওয়া দেশ। দেখেন এই দেশটার জন্য কিন্তু 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। 30 লক্ষ মানুষ কিন্তু খুব সহজ ব্যাপার না। 30 লাখ মানুষের রক্ত আছে এই দেশের স্বাধীনতার জন্য। এই দেশ ধরেন মানে এই মৌলবাদীরা যারা এখন এই 30 লাখ শহীদের আত্মত্যাগকেও অস্বীকার করছে, যারা এটাকে সবকিছু স্বাধীনতাই নাই, তারা বলছে যে 30 লক্ষ শহীদের আত্মত্যাগকে অস্বীকার। তো এই অস্বীকার আমি মনে করি না যে বাংলাদেশের জনগণ মেনে নেবে। বাংলাদেশের মানুষ অবশ্যই ঘুরে দাঁড়াবে। একটা ধরেন যেমন অনেক ঝড় আসে, তুফান আসে, আপনি দেখেছেন আমাদের দেশে যেমন আইলা এসেছে, ঝড় এসে তুফান লন্ডভন্ড করে দিয়ে যায়, সেরকমই একটা তুফান এসেছে, একটা ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্র হয়তো সরকারেরও ব্যর্থতা আছে, রাজনীতিবিদদের দেশ চালানোর মধ্যেও অনেক ব্যর্থতা ছিল, যে কারণে মানুষের মধ্যে অনেক ক্ষোভ তৈরি হয়েছিল। আবার ষড়যন্ত্রটাকে এ কারণেও মানুষ কিন্তু ওভাবে দেখতে চায়নি, মানুষ নানানভাবে এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিল। আমি মনে করি বাংলাদেশের মানুষ অবশ্যই ঘুরে দাঁড়াবে, যেহেতু বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে স্বাধীনতার বীজ।